এটাই সেই ইতিহাসের চণ্ডীদাসের গ্রাম। পবিত্র মনের ভালোবাসার বন্ধন কেমন হতে পারে শিখিয়ে গেছেন চণ্ডীদাস রজকিনী। চণ্ডীদাসের ভিটা নদীর ওই পারে, ঠিক এই পারে আছে রজকিনীর ভিটা। এখন আমরা যাচ্ছি রজকিনীর বাস্তু ভিটার দিকে। এই প্রেম কাহিনী কোনো কিংবদন্তি নয়, সত্যি ঘটনা, এবং এখানেই শুরু হয়েছিল সেটি। ইতিহাসের সেই শুকনো পুকুর যেখানে 12 বছর বর্ষি ফেলেছিলেন চণ্ডীদাস রজকিনীর জন্য। মাগুরা থেকে যশোর রোড ধরে যশোর যাওয়ার পথে কয়েক কিলোমিটার এগুলেই মিলে যাবে চণ্ডীদাস রজকিনীর ঘাট এলাকা। সেখান থেকে গ্রামের অভ্যন্তরে 2 কিলোমিটার প্রবেশ করলে মিলে যাবে চণ্ডীদাস রজকিনীর সেই প্রেম রাজ্যের রাজধানী। চণ্ডীদাস রজকিনীর স্মৃতি ঘেরা ধোপাকালী গ্রামটা পাকপাকালির ডাকে ছায়া শুনিবির সত্যিকারের বাংলার গ্রাম। সবুজারণ্যের সাথে নিবিড়ভাবে মিশে আছে সহজ সরল মানুষগুলোর গ্রাম্যতা। এই শতখালী ইউনিয়নে গ্রামের সংখ্যা 14টি। তার মধ্যে অতি সাধারণ একটি গ্রাম ধোপাকালী স্থান পেয়ে গেছে বিশ্ব দরবারে প্রেমের তীর্থস্থান হিসেবে। চণ্ডীদাস রজকিনী জন্মেছিলেন যেখানে, অতঃপর এক মহাকাব্যিক প্রেম। চণ্ডীদাস রজকিনীর প্রেমাখ্যানে যাওয়ার আগে চলুন জেনে নিই কে ছিলেন এই চণ্ডীদাস। চণ্ডীদাস মধ্যযুগের 14দশ শতকের একজন বাঙালি কবি। জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশের মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ধোপাকালী গ্রামে 1370 খ্রিস্টাব্দে। তিনি চৈতন্য পূর্বে বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। চৈতন্যের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্য নিজেও চণ্ডীদাসের পদ আস্বাদন করতেন। চণ্ডীদাস ছিলেন বাংলা ভাষায় প্রথম মানবতাবাদী কবি। সহজিয়া ভাবধারায় তিনি পদাবলী রচনা করতেন, যেমন ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন কেহ না জানয়ে তারে, প্রেমের আরতি যে জন জানয়ে সেই সে চিনিতে পারে। মরম না জানে ধরম ব্যাখ্যানে এমন আছয়ে যারা, কাজ নাই সখী তাদের কথায় বাহিরে রহুন তারা, আমার বাহির দুয়ারে কপাট লেগেছে ভেতর দুয়ার খোলা। ওরে বাবা, এটা কি? কহে চণ্ডীদাস কানুর পীড়িতি জাতিকুলশীল ছাড়া, প্রণয় করিয়া ভাঙুয়ে যে সাধনঙ্গ পায় না সে। কি লাগিয়া ডাকরে বাঁশি আর কি বাঁচাও, বাকি আছে প্রাণ আমার তাহা লইয়া যাও। শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বন্ধুরা, মাগুরা জেলার শালিকা উপজেলার ধোপাকালী গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি রেভেলার মোর্শেদ থেকে। আমি গোলাম মোর্শেদ। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এখানে রচিত হয়েছিল রজকিনী এবং চণ্ডীদাসের প্রেম উপাখ্যান। কি সেই প্রেম উপাখ্যান জানতে থাকুন পুরো ভিডিও জুড়ে। চণ্ডীদাস রজকিনীর বাড়ির মাঝখান দিয়ে বয়ে গেছে এই নদী। চণ্ডীদাসের বাবা ছিলেন এই এলাকার একজন ছোটখাটো ব্রাহ্মণ জমিদার, আর রজকিনী ছিল ধোপার মেয়ে। শাস্ত্রমতে জাতপাতের তুলনায় তাদের ব্যবধান ছিল ব্যাপক। চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণ কুলীন, অন্যদিকে রজকিনী ছিলেন ধোপার মেয়ে নিচু জাতের। কিন্তু অপরূপা রজকিনীকে দেখে চণ্ডীদাস জাতপাত ভুলে তার প্রেমে পড়ে যায়। রজকিনী ওপারের ঘাটে কাপড় ধুতে আসলে চণ্ডীদাস মাছ ধরার ছলে বড়শি নিয়ে এপারে বসে তাকে দেখত। কোনো দিনও কারো কথা হয় না, শুধুই নদীর এপার আর ওপার থেকে খানিকের জন্য চেয়ে দেখা। এ যেন অনেক কথা যাও যে বলে কিছুই না বলে। এভাবে চলতে লাগলো 12 বছর। 12 বছর পর একদিন রজকিনী চণ্ডীদাসকে জিজ্ঞেস করে, ওহে ঠাকুর, বড়শিতে কি মাছ ধরে? কাকফাটা গ্রীষ্মের খরতাপে যেন আচমকা বৃষ্টি।
চণ্ডীদাসের মনে। নদীর ওপারে কি বসন্ত, না হলে কোকিল ডাকবে কেন? প্রতিউত্তরে চণ্ডীদাস জানালো 12 বছর পর এই প্রথম কোনো মাছ ঠোকর দিল তার বড়শিতে। রজকিনী ছিলেন বুদ্ধিমতী, যা বোঝার বুঝে নিল। আশা করি আপনারাও বুঝেছেন। দুজনের মধ্যে বহু আগে থেকেই ছিল গভীর প্রেম, অপ্রকাশিত। আজ সেটা প্রকাশ্য দিবালোকের মতো। ধীরে ধীরে প্রেমের পারদ উপরের দিকে উঠতে থাকে। সমানতালে বাড়তে থাকে সামাজিক কানাঘুষা, যেন বিষ মাখানো তীরের অগ্রভাগ প্রতিনিয়ত বিদ্ধ করছে তাদের। কিন্তু প্রেম যে মানুষের বানানো জাতপাতের তোয়াক্কা করে না, তার ধারণা পাবেন এই গল্পে। বন্ধুরা, এটাই সেই ইতিহাসের চণ্ডীদাসের গ্রাম। নদীর এই পারে ছিল চণ্ডীদাসের বাড়ি, আর ঠিক ওই পারে ছিল রজকিনীর। ধীরে ধীরে দেখাবো আপনাদের। বন্ধুরা, এটি ইতিহাসের চণ্ডীদাসের গ্রাম, যেই গ্রামে হেসে খেলে বড় হয়েছে চণ্ডীদাস, যার চরণ লেগেছিল এই গ্রামের ধূলিকণায়। চণ্ডীদাসের সেই গ্রামকে চোখ ভরে দেখছিলাম আমি। খুব স্বাভাবিকভাবে তৎকালীন সমাজ ব্যবস্থা তাদের এই অসম প্রেমকে মেনে নেয়নি। বহু অপমান অপবাদের শিকার হতে হয়েছে চণ্ডীদাসকে, কেননা তিনি ছিলেন তথাকথিত উঁচু শ্রেণীর বাসিন্দা। তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়াতেও অসম্মতি জানায় সেখানকার ব্রাহ্ম সমাজ। এসব কিছুর পরেও নিজের প্রেম রজকিনী থেকে দূরে সরেননি তিনি। বিপদে আপদে একসঙ্গেই দেখেছেন দুজন। তাই জন্য গ্রামের একজন সাধারণ মেয়ে রামী হয়ে ওঠেন রজকিনী, চণ্ডীদাসের সাধন সঙ্গী। চণ্ডীদাসের গ্রামের পথ ধরে চলতে চলতে সেই সব দুঃসহ দিনগুলোর কথা ভাবছিলাম, যেগুলো চণ্ডীদাস পার করেছিলেন। তিনি পদাবলী গান রচনা করতেন, গভীর রাতে প্রদীপের আলোয় পায়চারি করতেন, ছিঁড়তেন আবার লিখতেন, ছিঁড়তেন আবার, ভাবতেন রজকিনীর কথা। বন্ধুরা, চণ্ডীদাসের যে গ্রাম, যে ঐতিহ্যবাহী, সেই শত শত বছর পুরনো সেই গ্রাম দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে। সেই গ্রামের পথ ধরে আমরা হেঁটে যাচ্ছি। গ্রামবাসী, ইনার সাথে আপনার নাম? ইসমাইলের সঙ্গে আমরা যাচ্ছি, ইসমাইল সাহেবের সঙ্গে আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি না, আসলে আমরা হাঁটছি চণ্ডীদাসের সেই গ্রামের মধ্য দিয়ে। আমরা আজকে ঘুরে ঘুরে দেখব চণ্ডীদাসের গ্রাম, সেই স্মৃতি বিজড়িত, সেই শত শত গল্প সাহিত্য যার হাত ধরে সেই চণ্ডীদাসের গ্রামে আমরা হাঁটছি। এই যে এই গ্রামের একটা আদিম ব্যাপার লক্ষ্য করা গেছে, এটা দেখে মনে হচ্ছে সত্যি সত্যি যেন আমরা সেই সময়কালে ফিরে গেছি, যে সময়কালে এখানে চণ্ডীদাস বিচরণ করতেন, থাকতেন রজকিনী নদীর এপার আর ওপার। বইয়ের সাদা পৃষ্ঠার পবিত্র কালো কালিতে কতবার পড়েছি চণ্ডীদাস রজকিনীর কথা। সেই চণ্ডীদাস রজকিনীর গ্রামের মধ্য দিয়ে আমি হাঁটছি। জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু আমি দারুণ শিহরিত। এই গ্রামের আলো হাওয়া দৃশ্য আমি মাখছি আমার গায়ে। ইতিহাসের চণ্ডীদাসের গ্রাম। আমরা যাচ্ছি এখন চণ্ডীদাসের বসত ভিটার দিকে। মেলা হয়েছিল একবার এবং আমার সাথে আছে এই অঞ্চলের স্থানীয় বাসিন্দা জনাব ইসমাইল আমাকে নিয়ে যাচ্ছে সেই বসত ভিটাতে। আজকে আমরা দেখব চণ্ডীদাসের সেই বসত ভিটা কেমন ছিল, কেমন আছে, একটু ফারাক করে দেখব। আমাদের সঙ্গে আরো অনেক বন্ধুরা যুক্ত হয়েছে। তোমরা কোথায় যাচ্ছ? চণ্ডীদাসের ভিটেতে। আচ্ছা, তোমরা জানো, গল্প জানো চণ্ডীদাসের? জানো না? ওমা, তোমাদের বাড়ি, তোমরা জানো না চণ্ডীদাসের গল্প? ঠিক আছে, সমস্যা নেই, আজকে জানবো। ওকে, আসো আসো। এরই সাথে এইমাত্র আপনি পদার্পণ করলেন চণ্ডীদাসের ভিটায়, অমর প্রেমের ভরপুত্র চণ্ডীদাসের জন্মভিটায়। শতখালীর ধোপাকালী কি সাধারণ একটি গ্রাম, অথচ ইতিহাসের কাছে কি অসাধারণ।
একজন কবি, একজন প্রেমিক, একজন ব্রাহ্মণের রাগ, ভালোবাসা, অভিমান, সৃষ্টিকর্ম প্রকাশ পেত এই স্থানের কোনো এক কক্ষে ৬০০ বছর আগে। যিনি লিখেছিলেন বৈষ্ণব পদাবলী, জাতপাতের ঊর্ধ্বে ওঠে যিনি সৃষ্টি করেছিলেন এক অমর প্রেমের। রজকিনী আর চণ্ডীদাসের প্রেমের লুকোচুরি খেলা একদিন চণ্ডীদাসের জমিদার পিতার কানে পৌঁছে গেল। তিনি তখন ধোপাপাড়ার লোকদের ডেকে পাঠালেন, কড়া সুরে ঘোষণা দিলেন, রজকিনীকে ঘাটে কাপড় কাচতে আসা বন্ধ করতে হবে, অন্যথায় ধোপাপাড়া আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। ধোপাপাড়ার লোকজন মাথা নিচু করে বাড়ি ফিরে গেল। পরদিন সকালে ধোপাপাড়ার সব লোক রজকিনীর বাড়ির সামনে হাজির হল। রজকিনীর বাবা দাঁড়ালো ধোপাপাড়ার মাতবরের সামনে। মাতবর রজকিনীর বাবাকে পরিষ্কারভাবে জানিয়ে দিল রজকিনী যাতে চণ্ডীদাসের সাথে কোনো সম্পর্ক না রাখে এবং কাপড় কাচতে না যায়। জবাবে রজকিনীর বাবা জানালেন তিনি অসুস্থ, তার মেয়ের কাপড় ধোয়ার টাকায় সংসার চলে, তিনি কিভাবে কাপড় কাচতে বারণ করবেন তার কন্যাকে। মাতবর এবং গ্রামবাসী সমস্বরে চিৎকার দিয়ে বলে ওঠে তারা রজকিনীর জন্য পুড়ে মরতে চায় না। খানিক দূর থেকে সব শুনে যাচ্ছিল রজকিনী। বলল, আপনারা সবাই যার যার বাড়ি চলে যান, তিনি জমিদার হয়েছে বলে কি যা ইচ্ছা তাই করবে? এই কথা শুনে মাতবর আরো বেশি রেগে গেলেন। বললেন, প্রয়োজনে তোমাদের বাপ বেটিকে গ্রামের বাইরে রেখে আসা হবে, এমন ব্যবস্থা করা হবে যেন আর কোনোদিন গ্রামে ফিরতে না পারো। আসলেই ঘটেছিল সেটি। নানা অপবাদে জর্জরিত হয়ে রজকিনী এবং তার বাবা সব ছেড়ে পালিয়ে যান ভারতের বাঁকুড়া ছাতনা গ্রামে। অতঃপর উঁচু বংশের উন্নাসিকতা ছেড়ে চণ্ডীদাসও পাড়ি দেন একই স্থানে, ভালোবাসার অসীম শক্তিতে। ৩৬ বছর ওই জায়গায় অবস্থান করার পর একদিন কিভাবে জানি সব জানাজানি হয়ে যায় স্থানীয় লোকজনের কাছে। সেখানেও থাকতে পারলেন না, চলে গেলেন বৃন্দাবনে, যে স্থান জাতপাতের ঊর্ধ্বে সব মানুষকে কাছে টেনে নেয়, বৃন্দাবন। বন্ধুরা, চণ্ডীদাসের ভিটা নদীর ওই পারে, ঠিক এই পারে আছে রজকিনীর ভিটা। এখন আমরা যাচ্ছি রজকিনীর বাস্তু ভিটার দিকে। রজকিনীর ভিটায় আগে আগে চললেন ইসমাইল ভাই। চণ্ডীদাসের ভিটা থেকে রজকিনীর এই ভিটায় আসতে যে পথটা পাড়ি দিয়েছি সেটা একটা শুকনো মরা নদী। কালের আবর্তে হারিয়ে গেছে সেই নদীর সত্যিকারের নাম। শুকিয়ে গেছে সে নদী, কেবলমাত্র বর্ষায় সামান্য পানি থাকে। স্থানীয়রা এই নদীকে বলেন ধোয়া নদী, সম্ভবত ধোপা নদীর অপভ্রংশ। চলুন এবার রজকিনীর ভিটায় হাঁটি কিছুক্ষণ, অনুভব করি ইতিহাসের সেই অমর নায়িকাকে। বন্ধুরা, এটি রজকিনীর বাস্তু ভিটা। এই ভিটা এখন শূন্য, খা খা করছে। হয়তো এই ভিটার কোনো এক স্থানে, কোনো একটা দিকে তার সেই বসত ভিটা ছিল, আমরা ঠিক বলতে পারছি না, বা কারো পক্ষেই এত শত শত বছর পরে সঠিক সেই বাস্তু ভিটার সন্ধান দেওয়াটা একটু দুষ্কর হয়ে যাবে। কিন্তু আমরা কল্পনা করতে পারি এই রজকিনী তার বাস্তু ভিটা থেকে বের হয়ে, তার বসত ভিটা থেকে বের হয়ে এখানে নিশ্চয়ই কোনো একটা ঘাট ছিল, সেই ঘাটে কাপড় ধুতেন। আর কাপড় ধোয়ার সময় ঠিক ওই পারে ছিল, ঠিক ওই পারে চণ্ডীদাসের বাস্তু ভিটা। চণ্ডীদাসও হয়তো তার ঘাটে আসতেন এবং দুজনের দেখা হয়ে যেত, দুজনের দেখা হতো, সাক্ষাৎ হতো, হয়তো চোকাচুকি হতো। কিন্তু দুজনের যে সামাজিক ব্যবধান সেটা কিন্তু এই সামান্য নদীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, সেটা ছিল যোজন যোজন দূরে। কারণ চণ্ডীদাস ছিলেন কুলীন আর অন্যদিকে রজকিনী ছিলেন ধোপার মেয়ে। তাদের মধ্যে একটা বিশাল বড় ধরনের ফারাক ছিল। এই নদীর ঘাটে কাপড় কাচতেন রজকিনী। ঠিক ওই পারে প্রেমিক পুরুষ চণ্ডীদাস ফেলতেন বর্ষির ছিপ। এমনও প্রেম দুনিয়ায় হয়,
এই নদীটা তখন প্রাণোচ্ছল ছিল, সজীব ছিল, এখানে বহমান থাকত ঢেউ। এখন কিছুই নেই। নদীর সে চিহ্ন দেখুন, এই যে সেই নদীর চিহ্ন সোজা চলে গেছে। এই নদীর এই পারে চণ্ডীদাস আর ওই পারে রজকিনী, দুজন দুজনের প্রেমে পড়েছিলেন। সমাজ বারংবার মনে করিয়ে দিয়েছিল একই মানুষের ভিন্ন জাত, ভিন্ন রূপ। কিন্তু চণ্ডীদাসের নিজের কবিতার মতো তারা জয় করেছিল সেই বাধা। মরম না জানে ধরম ব্যাখ্যানে এমন আছুয়ে যারা, কাজ নাই সখী তাদের কথাই, বাহিরে রহুন তারা। আমার বাহির দুয়ারে কপাট লেগেছে, ভিতর দুয়ার খোলা। কহে চণ্ডীদাস কানুর পীড়িতি, জাতিকুলশীল ছাড়া। পৃথিবীর সমস্ত পবিত্র প্রেমের জয় হোক। বিদায়, দেখা হবে পরের ভিডিওতে।